দর্শক, একুশের বই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। একুশের বই অনুষ্ঠান চলছে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে মেলায়। আমার সঙ্গে আছেন বিশিষ্ট প্রকাশক, লেখক এবং একই সঙ্গে শিল্পের সঙ্গে জড়িত, তিনি শিল্প নিয়ে কাজ করেন, অসাধারণ একজন মানুষ, আজহার ফরহাদ। ফরহাদ ভাই, আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন? জি, আছি ভালো। আপনি হচ্ছেন বেঙ্গল বুকসের প্রকল্প প্রধান। একটা সমালোচনা দিয়ে শুরু করতে চাই। বলুন। আপনি এত সুন্দর নান্দনিক বই কেমন করে প্রকাশ করেন? বাংলাদেশে প্রচলিত যে ফরম্যাটে বই প্রকাশিত হয়ে আসছে, তার বাইরে গিয়ে বেঙ্গল বুকস অসাধারণ, একটু ডিজাইন আলাদা, একটু লম্বা, একটু অন্যরকম করে। এটা তো একটা ঝুঁকি। এই ঝুঁকিটা আপনি কেন নিলেন? না, এটা আপনি নেগেটিভ প্রশ্নটা পজিটিভ, কিন্তু বিষয়টা মোটেও ঝুঁকির না। ঝুঁকি এই জন্যে না, আসলে ঝুঁকি তাদের জন্যে, সেই সব প্রকাশকদের জন্যে যাদের আসলে ঝুঁকিটা নিতে হয়। একটা বইকে সার্বিকভাবে, একটা বই তো একটা পণ্য, অবশ্যই। তো পণ্যকে মানসম্পন্ন করতে গেলে তার ডিজাইন, তার প্রোডাকশন, তার মেকআপ, গেট আপ, এটার জন্য যে পরিমাণ তার আর্টিস্টের পেছনে ছুটতে হয়, শুধুমাত্র অর্থনৈতিক না, তার সময় দিতে হয়। তো সেই জায়গা থেকে এটা তো বিরাট ঝুঁকি। কিন্তু আমার জন্য যেটা হয়েছে, আমি নিজেই যেহেতু প্রচ্ছদ শিল্পী, নিজেই যেহেতু ডিজাইনার, এবং আমি নিজেই যেহেতু বইয়ের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, এবং বই সম্পর্কে আমার একদম শৈশবকাল থেকেই আমার বই নিয়ে আমার ধ্যান জ্ঞান, যেটাই বলা যায়। কারণ আমি আমার জন্মের পর থেকে যে জিনিসটা প্রথম চোখে দেখেছি, আমার স্মৃতিতে ভাষা, সেটা ছিল বই। তা আমার ঘরের চারপাশে এবং আমার সিলিংয়েও বই ছিল, বাড়ির সিলিংয়ে। তো এইটা আমার জন্য ঠিক ঝুঁকি না, আমার জন্য এটা ট্রেস হতে পারে। না, আমি ঝুঁকি বলছি কোন কারণে, যে বাংলাদেশের যে প্রচলিত ফরম্যাট, যে সমস্ত প্রকাশকেরা মানে স্বাধীনতা উত্তর কাল থেকে এ পর্যন্ত যে ধরনের বই করে, এক ধরনের মেরে এবং ঠিক যথার্থ পৃথিবীর অন্যান্য দেশে যে সমস্ত আধুনিক মডার্ন টেকনোলজির মধ্য দিয়ে একটি পরিশীলিত, শুদ্ধ এবং নান্দনিক বই প্রকাশিত হয়, সেই বই কিন্তু বাংলাদেশে খুব কম হয়। সেই জায়গাটায় আপনি একটা নান্দনিকতা নিয়ে এসছেন, এটা কি ঝুঁকি নয়? হ্যাঁ, সেটা বলতে পারি। আমি সেইটা বলছি। তো সেদিক থেকে কিন্তু আপনি ঝুঁকি নিয়েছেন। না, আমার জন্য ঝুঁকি না আর কি, কিন্তু অন্যের জন্য তো ঝুঁকি। সেটা হয়তো আপনি বলতে পারেন, সেটা না, আমি তো না। মনে করি যখন দুটো প্রোডাক্ট আপনি বলেছেন, এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এনেছেন, যে বই শেষ পর্যন্ত একটি প্রোডাক্ট, এইটা কিন্তু কেউ মনে রাখে না। না, কেউ মনে করে না। হ্যাঁ, কারণ হচ্ছে কি, ধরুন অন্য একটা সাবান, কিংবা ধরুন একটা দাঁত ব্রাশের একটা টুথপেস্ট, এটা যখন কোনো কোম্পানি তৈরি করে, সে কিন্তু শত শত কোটি টাকা বিজ্ঞাপনের জন্য বিলিয়ে দেয়, মানুষের কাছে পৌঁছে যে আমার এই প্রোডাক্টটা আসতেছে। কোনো ভালো পণ্যই তার ভালো প্রোডাকশন, ভালো মোড়কজাতকরণ ছাড়া সেটা বিক্রয়যোগ্য হয়ে উঠবে না। তো ব্যাপারটা হলো এই আর কি। এখন আমরা অনেক সময় হয় আমরা খুঁজে বের করি অর্গানিক পণ্য, খুঁজে, সেটা তো মার্কেট ছোট, ন্যারো। তো কিন্তু আপনি দেখেন সারা বিশ্বে যেসব পণ্যগুলো সবচেয়ে বেশি চলছে, তার বিজ্ঞাপনের পিছনে তার পণ্যায়নকে আরও বেশি আধুনিকায়ন করার জন্যে, তার যে প্রোডাকশন কোয়ালিটি নির্ধারণ করতে হয়, সেইটা তারা করতে হচ্ছে। সেখানে প্রচুর খরচ করছেন তারা, কারণ তারা এটাকে পণ্য ভাবছেন। জি, বই শেষমেশ পণ্য। পাঠকের কাছে লেখকের যে দায়বদ্ধতা, সেটা তাদের নিজস্ব। কিন্তু অবশ্যই একজন প্রকাশকের কাছে একটি বইকে পণ্য হিসেবেই তার বিবেচনা করা উচিত। যদি সে বিবেচনা করতে পারে, তখন সে পণ্যের মান নিয়ন্ত্রণ করতে পারবে। অ্যাবসলিউটলি, ইউ আর রাইট। যেমন ধরুন, আমার হাতে যে বইটি আছে বেঙ্গল বুকসের, আনোয়ারা সৈয়দ হক, আমাদের বাংলাদেশের বিদগ্ধ জন এবং একই সঙ্গে কথা সাহিত্য এবং কবি, রবীন্দ্রনাথের বিজয় এবং পিকাসোর নারীরা, বইটা কিন্তু অ্যাবসলিউটলি বাংলাদেশে প্রচলিত যে বই, যে সমস্ত প্রকাশক, তার চেয়ে একটু ভিন্ন ঘরানার, একটু লম্বা, একটু মেকআপ, গেট আপ একটু অন্যরকম। এইটা আপনার কাছে, এই যে আইডিয়াটা আপনি কেন নিলেন, যে আমি বাংলাদেশ, এটা কি ইচ্ছা করে নিয়েছেন যে আমি একটু অন্যরকম করব? দেখুন, এই বইটি রবীন্দ্রনাথের বিজয়া ও পিকাসোর নারীরা, এটি মূলত দুটি বই ছিল। হ্যাঁ, দুটি বইকে আমরা এক করেছি। আইডিয়াটা আমরা নিয়েছি, আমারই আইডিয়া ছিল। আমার কাছে মনে হয়েছিল এই দুটি বই অসাধারণ বই। আপা আনোয়ারা সৈয়দ হক, উনি বাংলাদেশের একজন স্বনামধন্য লেখক। তার এই দুইটি বই আসলে অনেক দীর্ঘদিন ধরে এটি বাজারে ছিল না। তো আমার কাছে মনে হলো দুইটি ছোট বইকে আমরা এক করি, এবং এক যে করবো, সেটা তো আসলে একটা থাকা উচিত। মানে আমি এই বইটি কেন মানুষ হাতে নেবে, আপনি যে প্রশ্নটা করেছেন। জি। আমরা প্রবন্ধের বইগুলোর ক্ষেত্রে আমাদের একটা ভিন্নতা আমরা রাখার চেষ্টা করেছি। প্রবন্ধের বইগুলো সচরাচর যেভাবে হয়, যে বই একটা প্রচ্ছদ করা হলো, ভেতরে একদম টানা লেখা দিয়ে গেলেন, এটা খুবই বোরিং। এবং আমি এই ধরনের প্রবন্ধের বই আমার নিজেরই পড়তে ইচ্ছা করে না। প্রবন্ধ সবাই পড়েন,
আমি পাঠককে বাধ্য করছি, আমি পাঠককে বাধ্য করব এই বইটি পড়তে। কারণ এই প্রতিটি প্রবন্ধের প্রতিটি অধ্যায়ের শুরুতে আমরা যে পরিমাণ দুর্লভ কিছু ছবি দিয়েছি এবং এর মেকআপে, এর ফন্ট সিলেকশনে আমরা যে বৈচিত্র্য এনেছি, বিষয় বৈচিত্র্যের সাথে তার বিন্যাসের যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যটুকু আনার ফলে এই বইটি পঠনযোগ্য একটি বই, হাতে নেওয়ার মতো একটি বই হয়ে উঠেছে বলে আমি মনে করি। ফরহাদ ভাই, ও বইটা তো খুবই চমৎকার। আমি আরেকটি বিষয়ের সঙ্গে লক্ষ্য করছি যে মেলায় এলে আপনারা গত কয়েক বছর ধরে 3.5 দিনের একটা পত্রিকা করেন। জি, 3.5 দিন কি বোঝাতে চাইছেন? এই পত্রিকাটি আসলে চার বছর হলো পত্রিকাটি। আমরা ভাবতেও পারিনি, হঠাৎ করে যখন যে বছরে পত্রিকাটি আমরা শুরু করি, বইমেলা শুরু হওয়ার মাত্র 3-4 দিন আগে আমার মাথা থেকে আসলো বিষয়টা যে একটা পত্রিকা করা উচিত, কারণ বইমেলা আসলে লিটারারি কোনো ভালো সাপ্লিমেন্ট নেই। তখন সেই জায়গা থেকে আমার আইডিয়াটা মাথায় আসলো যে আমরা যদি 28 দিনের মেলা হয়, সেই জায়গায় আমরা পত্রিকাটা তো প্রতিদিন করতে পারবো না, আবার সাপ্তাহিক একটা পত্রিকা খুব ঢিলে হয়ে যায়। তো সেই জায়গায় আমি চিন্তা করলাম সপ্তাহে যদি 2টো পত্রিকা করি, সপ্তাহে 2টো পত্রিকা করলে হঠাৎ করে মাথায় ঢুকলো তাহলে অর্ধ সাপ্তাহিক পত্রিকা করতে হয়, 3.5 দিন, 7 দিনে ইন্টারেস্টিং। এটা কিন্তু খুব ইনস্ট্যান্ট মাথায় আসে, খুব স্বভাবসুলভভাবে আসে এবং তখনই আমি সিদ্ধান্ত নিই যে পত্রিকাটি আমি 3.5 দিনের পত্রিকা নামে আমি রাখি। এবং আমার ধারণা যে পাঠক খুব অন্যভাবে গ্রহণ করেছে এই পত্রিকাটা। প্রথম বছরেই পত্রিকা পাঠক লুফে নিয়েছে এবং এখন তো পাঠক প্রতি বছরই খোঁজে, সারা বছর অপেক্ষা করে এবং এমনও বলেছে যে এই পত্রিকা আপনারা কেন সারা বছর করছেন না, কিন্তু আমি পত্রিকাটিকে শুধুমাত্র বইমেলার জন্য রেখে দিয়েছি। সব কিছুই আমি চাচ্ছি যে পত্রিকাটা বইমেলার স্মৃতির সাথে এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। গুরুত্বপূর্ণ। আমি দেখলাম যে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ বই ডিজার্শন, আব্দুর রাজ্জাক গুরনা, এটা অনুবাদ করেছে আলী আহমেদ এবং ইনি, আমি যতদূর মনে পড়ে, এবার তিনি পুরস্কার পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। এবছর উনি আলী আহমেদ ভাই বাংলা একাডেমি পুরস্কার, উনি কিন্তু অনেক দিন ধরে অনুবাদ করছেন। আলী আহমেদ দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন, কারণ এই দেশে আমরা আধুনিক আরবি সাহিত্যের, বিশেষ করে গদ্যের খুব ভালো অনুবাদক বা ভালো বই আমরা পেতাম না। তো 90 দশক থেকেই আমি দেখেছি, যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, কলেজে পড়ি, তখনই আমরা নগিব মাহফুজের যে বইগুলো আমরা দেখেছি, বেশিরভাগ বইগুলোই আমি পড়েছি মূলত আলী আহমেদের অনুবাদ করা। তার বাইরেও তিনি কিন্তু জাপানি লেখকদের কাওয়াবাতার অনুবাদ করেছেন, সেটা আমি পড়েছি। যেমন ল্যাটিন আমেরিকান লিটারেচারও উনি বেশ কিছু বই উনি করেছেন। উনি নিভৃতে কাজগুলো করে গেছেন। যখন আলী আহমেদ অনুবাদগুলো করেছেন সেই সময় তখন আসলে তেমন কোনো ভালো অনুবাদক আমরা তখন খুঁজে পাইনি। তো হ্যাঁ, এটা ঠিক, উনি দীর্ঘদিন উনি আসলে এখান থেকে একটু দূরে সরে গিয়েছিলেন, লিখতে পারেননি। কিন্তু এটা একটা আশাপ্রদ এবং সুসংবাদ যে এবছর উনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন অনুবাদে। এটা আমাদের জন্য একটি আনন্দের সংবাদ। আমরা বইটি বের করেছি এবছরই এবং পুরস্কার পেয়েছি এবছরই। আপনার প্রকাশনা নিয়ে ভবিষ্যতে বাংলাদেশের প্রকাশনাকে আরো কিভাবে দেখেন, আপনি কোথায় নিয়ে যেতে পারি? বলা হচ্ছে যে পাঠক কমে যাচ্ছে, আপনার কি মনে হয় যে পাঠক কমে যাচ্ছে বা যাবে? না, পাঠক বলতে আপনি কি বোঝেন? যেমন আমি একটা তথ্য দিই, গত বইমেলায় সচরাচর 21শে ফেব্রুয়ারির দিন কিন্তু আমার জানা মতে, আমি গ্রামীণফোন এবং রবির নেটওয়ার্কিংয়ের ডেটা থেকে আমি দেখেছি প্রায় 3.5 লক্ষ লোক সমাগম হয়েছিল 21শে ফেব্রুয়ারির দিন, একদিনে। তো এটা গত বছর বইমেলা, কিন্তু গত বছর আমাদের 21শে ফেব্রুয়ারির দিন বই বিক্রি হয়েছে কম। ঠিক তার পরদিন, সম্ভবত পরদিন 22শে ফেব্রুয়ারি, হ্যাঁ 22শে ফেব্রুয়ারি, তার পরদিন বোধহয় কোনো শনিবার ছিল, আমি ঠিক মনে করতে পারছি না, ঠিক পরদিন আমাদের সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। তো এখন পাঠক বলবো না এটা ভিড় বলবো, একটা বাসে যখন যেটাকে আমরা ভিড় বাস বলি, সেই ভিড়ে কিন্তু নিত্যযাত্রীরা অনেকে নিঃশ্বাস নিতে পারেন না। ঠিক তদ্রূপ একটি বিরাট ভারাক্রান্ত বইমেলায় মানেই যে বই বিক্রি হবে তা নয়। যে আশঙ্কাটা আমরা করেছিলাম গতবারের তুলনায় বা অন্যান্য বারের তুলনায় কিছুটা কম হবেই, কিন্তু পাঠক একেবারেই নেই সেটা বলা যাবে না। কারণ আমার বেঙ্গল বুকসে আমাদের যে প্রস্তুতি ছিল, আমরা সারা বছর ধরে এই বইমেলাটার প্রস্তুতি নিয়েছিলাম। গত এক বছরে 2025-এর বইমেলা থেকে 2026-এর বইমেলা পর্যন্ত বেঙ্গল বুকস এবং তার টিম যে বিরাট প্রস্তুতি নিয়েছিল, যে পরিশ্রমের ফসল আমরা পাচ্ছি।
আমাদের বুক কানেক্টিভিটি, রিডারের সাথে যে আমরা সংযোগ তৈরি করতে পেরেছি, রিডাররা আসছেন, পাঠক অবশ্যই আছেন, ভিড় থাকুক বা না থাকুক এই বইমেলায় পাঠক আসছেন এবং সামনে আরও বাড়বে। দুঃখের সঙ্গে বলি, বিনয়ের সঙ্গে বলি যে প্রকাশক মনে করে না যে তার বইটি পাঠকের কাছে পৌঁছানোর জন্য তার কোনো উদ্যোগ নেওয়া দরকার। এটি কি খুব যথার্থ একটি বিষয়? রিডার কানেক্টিভিটি কিন্তু এত সহজ না। এত সহজ না। আমরা বেঙ্গল বুকস থেকে গত 3-4 বছরে আমরা আপনাকে আশ্বস্ত করতে পারি, আমরা আমাদের 60% রিডার কিন্তু নতুন এবং তরুণ এবং এটা কিন্তু তৈরি রিডার না, আমরা তৈরি করেছি। বাহ, ওয়ান্ডারফুল। আমাদের যে ওয়েস্টার্ন এবং থ্রিলার বই আমরা করি, আমাদের বে ওয়েস্টার্ন নামে একটা সিরিজ আছে আমাদের ইমপ্রিন্ট, সেখান থেকে আমরা আপনি আরও মজার তথ্য, সেখানে প্রায় 70% রিডার হলো নারী। বাহ, প্রচুর মেয়েরা এখন বই পড়ছে। এটা তো খুব চমৎকার কথা বলছিলাম, তথ্য দিচ্ছেন। এম্পাওয়ারমেন্ট, এখন মেয়েরা বই পড়ছে। তো আমার মাথায় একটা চিন্তা হলো যে ওয়েস্টার্ন তো তরুণরা পড়ে। আমি কাজী আনোয়ার হোসেন সাহেব যখন ওয়েস্টার্ন চালু করেছিলেন, মাসুদ রানা লিখছিল, মাসুদ রানা তো আপনার ওই যে গোয়েন্দা সিরিজ, ওয়েস্টার্ন অনুবাদ করলেন প্রচুর, করালেন প্রচুর, লুফে নিয়েছিল। কিন্তু দীর্ঘদিন সে ওয়েস্টার্ন বই, ভালো বই বের হচ্ছিল না। আমরা শুরু করেছি, 3 বছর ধরে আমরা করছি, এবং সেটা আমি তখন নতুন রিডার তৈরি করার জন্য আমার কিছু প্ল্যানিং ছিল। সেটা করতে গিয়ে দেখলাম যে আমাদের শতকরা 70% রিডারই কিন্তু হচ্ছে তরুণদের ভেতরে নারী রিডার, তরুণীরা। তো সেটা আমার কাছে খুব চমকপ্রদ মনে হয়েছে। আমি শুনে তো আমারও ভালো লাগছে। নতুন রিডার এবং যারা শুনবেন, যারা এখন শুনবেন, তারাও আনন্দিত হবেন। আপনাকে বুঝতে হবে আপনি বইটা কার জন্য করবেন। আপনি নিছক শখের বশে, ভালো লাগার বশে যদি আপনি প্রকাশক হয়ে ওঠেন, তাহলে আপনি মাঠে মারা যাবেন। একদম সত্যি বলেছেন। আচ্ছা, আপনি আরেকটি শব্দ বলেছেন, এডিটিং, সম্পাদনা। প্রকৃতপক্ষে একটা বই তো বই হয়ে ওঠে যখন যথার্থ একটি সম্পাদনা হয়ে ওঠে। আমাদের প্রকাশনা জগৎ হয়তো সম্পাদনার জগৎটা খুবই ক্লিশে এবং নেই বললেই চলে। এটা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি, কিংবা সম্পাদক বা এর কি কোনো এক্সট্রা খরচ দিতে হয় প্রকাশককে? না, সম্পাদনার জন্য তো আপনি যদি পেশাদার সম্পাদককে দিয়ে কাজ করাতে চান, সেক্ষেত্রে তো আপনাকে একটা অনারিয়াম দিতে হবে, এবং একটা ভালো অনারিয়াম। সংকটটা হচ্ছে আসলে এখানে ভালো প্রুফ রিডারের সংকট তো আছেই, তার চেয়ে বড় সংকট হলো ভালো এডিটিংয়ের যে সংকট। এখানে আসলে বইয়ের যে এডিটর থাকবে, তিনি কিন্তু তার বিপুল পরিমাণ পাঠ অভিজ্ঞতা থাকতে হবে। তার শুধুমাত্র ভাষা সম্পর্কে জ্ঞান থাকলে হচ্ছে না, তো পাঠ অভিজ্ঞতা না থাকলে সে কিন্তু বইটা এডিট করতে পারবে না। তো সেরকম চৌকস এডিটর খুঁজে পাওয়া কঠিন। আর বেশিরভাগ প্রকাশকদের ক্ষেত্রে তারা সেই চৌকস এডিটরকে তাদেরকে দিয়ে কাজ করাতে গেলে তাদের যে পরিমাণ অর্থায়ন করতে হবে, সেটা সম্ভবপর হয়ে ওঠে না। এটাও কিন্তু হয়ে ওঠে না বলেই কিন্তু আমরা পিছিয়ে আছি একটা ভালো বই পাওয়ার ক্ষেত্রে। শুধু দর্শক, আমরা অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন যাওয়ার আগে একটা তথ্য বা একটা বই নিয়ে একটু আলোচনা করতে চাই। খালিকুজ্জামান ইলিয়াসের অনুদিত নিকোলাস কাজানজাকিস সাপ ও শাপলা, এই বইটি সম্পর্কে একটু পাঠকদের বলুন আমাদের। সাপ ও শাপলা এই বইটি খালিকুজ্জামান ইলিয়াস স্যার, ওনার কাছে আমি চেয়ে নিয়েছিলাম। খুব মজার ব্যাপার হচ্ছে, এই কাজানজাকিস গত 3-4 বছর ধরে বাংলাদেশের পাঠক সমাজে বেশ পরিচিত নাম হয়ে উঠেছে। ইলিয়াস স্যারের কল্যাণে গ্রিক সাহিত্যের অন্যতম ধ্রুপদী লেখক হিসেবে পরিচিত নিকোস কাজানজাকিস, অসাধারণ তার লেখনী। এই লেখকের দীর্ঘদিন বাংলায় তেমন কোনো অনুবাদ হয়নি। তো এই বইটি সার্পেন্ট অ্যান্ড লিলি, এই বইটি ছিল নিকোস কাজানজাকিসের লেখা প্রথম নভেলা। এটি তার অনেকটা আত্মজৈবনিক নভেলা। তার প্রথম প্রেম এবং প্রথম স্ত্রীর প্রতি তার ভালোবাসার যে নিবেদন, সেই নিবেদন থেকে বইটি একেবারেই একটি কবিতার মতো আখ্যান বলা যায় একে। শুধু দর্শক, এই অসাধারণ বইটি বেঙ্গল বুকস থেকে বেরিয়েছে এবং ফরহাদ ভাইয়ের কাছ থেকে শুনলেন বইটির বিষয় এবং বৈশিষ্ট্য। নিশ্চয়ই আমরা এই বইটি কিনবো এবং আমরা নিজেদেরকে সমৃদ্ধ করবো। ফরহাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ভালো থাকবেন। দর্শক, 21 বই অনুষ্ঠানে এতক্ষণ আমার সঙ্গে ছিলেন বেঙ্গল বুকসের প্রকল্প পরিচালক, বিশিষ্ট শিল্পী আজহার মাহমুদ। শেষ, এখন যাই বইমেলা যে নতুন বই এসছে, বিচিত্র রকমের বই, সেই বই
সন্ধান নিতে, খবর নিতে কেমন ধরনের বই আসছে, কত কালারের বই আসছে, কত লেখকের বই আসছে, সেই বইগুলোর একটু সন্ধান নিতে যাচ্ছি। চলুন আমাদের সঙ্গে। এটা হচ্ছে আমার প্রথম বই বিসর্গ। বইমেলার মতো এত বড় একটা সাহিত্য আয়োজনে আমার বইটা প্রকাশ হয়েছে, অবশ্যই অবশ্যই অনুভূতি তো খুব ভালো। ভালোর থেকেও এখানে বেশি হচ্ছে দায়বদ্ধতা একটা জিনিস থাকে, এটা হচ্ছে এক ধরনের আমার নিজের আত্মপ্রকাশ বলা যায়। তো সেখান থেকে একটা খুব বড় দায়বদ্ধতা থাকে। খুশি অবশ্যই আছে, তার সাথে দায়বদ্ধতাটা একটু মনে হয় বেশি। বইয়ের নাম যেটা দেখতে পাচ্ছেন বিসর্গ, বিসর্গ মানে হচ্ছে একটু থামা, একটু নিঃশ্বাস নেওয়া। আমাদের জীবনে যেরকমটা হয়, আমরা এক একটা অভিজ্ঞতা হয়, একটু থামি, আবার নতুন করে শুরু করি। তো সেই জায়গা থেকে এখানে মানুষের, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ রিলেট করতে পারবে, তাদের সাথে কোথাও না কোথাও মিলবে। যে জীবনে আমাদের যে দুঃখ থাকে, বিরহ থাকে, কিন্তু বিরহ ঠিক দুঃখ না, জীবন থাকে, জীবনে নানান ধরনের দ্বন্দ্ব থাকে, এগুলোর সাথে তারা এক ধরনের রিলেট করতে পারবে। তো মনে হয় এটা সবার সাথেই, সবাই মনে করবে যে হ্যাঁ, এটা আমার কথাই বলা হয়েছে বইটাতে। তো এই জন্য আশা করি বইটা ভালো লাগবে। যেটা প্রকাশিত হয়েছে একটি জীবনী গ্রন্থ। তিনি মহাত্মা গৌরনাথ সেনগুপ্ত, যশোরে ওনার বাড়ি, নড়াইলের কালিয়াতে। তো আমি এটা একটি গবেষণা গ্রন্থ, এটা দিয়ে আমি শুরু করেছি মূলত বই মেলার যাত্রা। এরপরে 25-এ এসেছে আলোকায়ন থেকে আমার একটি ছড়া গ্রন্থ, আর 26-এ আসবে, আগামীকাল হাতে পেয়ে যাব। সেটা একটি গবেষণা গ্রন্থ, সেটা একটি আঞ্চলিক ইতিহাস এবং আমার জেলা গোপালগঞ্জ, আমার যে গ্রামের বাড়ি গোয়ালগ্রাম, সেখানকার জনপদের অতি প্রাচীন বৈশিষ্ট্যগুলো আমি এখানে তুলে আনার চেষ্টা করেছি। মূলত আমার পাঠক, সব শ্রেণীর পাঠকই আমি পাচ্ছি এবং সারাও অনেক ভালো পাচ্ছি। বিশেষ করে গবেষণা গ্রন্থটি আমার, যেটা বাংলা একাডেমিতে এসেছে 2024-এ, জীবনী গ্রন্থ, ওটা নিয়ে আমি খুব ভালো সাড়া পেয়েছি এবং ছড়া গ্রন্থটি নিয়ে আমি শিশুদের কাছ থেকে অনেক ভালো সাড়া পেয়েছি। সুধী দর্শক, 21-এর বই অনুষ্ঠান আজকের মতো শেষ। কিন্তু আসলে কি শেষ বললেই সব শেষ হয়ে যায়? এক ধরনের রেশ তো থেকে যায়, শেষেরও রেশ। সেই রেশ ধরে চলুন আমরা যাই বই মেলায়। আমাদের প্রকাশকেরা, আমাদের পাঠকেরা, আমাদের ক্রেতারা কী ধরনের বই কিনছে, কী ধরনের বইয়ের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে তুলছে, সেই সব নিয়ে একটু নির্ণয় করে আসে। বাঙালি সংস্কৃতি, সাহিত্য এটা উপস্থাপন করার একটা সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এই বইমেলা। যদিও এবারের বইমেলা রোজার মধ্যে হওয়ার কারণে সময় স্বল্পতা, নানা প্রতিবন্ধকতা বিরাজ করছে, তারপরেও আশেপাশে আমরা দেখতে পাচ্ছি নানা প্রাণের মেলা। আসলে যে মানুষগুলো বইমেলায় আসে তারা প্রাণবন্ধু মানুষ। এই মানুষগুলো সমাজের বিভিন্ন বিষয়ে খেয়াল রাখে এবং সচেতন, এবং এই বইমেলায় বিভিন্ন প্রকাশনী অনেক বই প্রকাশ করেছে। তাদের এই বইগুলা খুবই মানসম্পন্ন, গুণগত মানসম্পন্ন। যারা পাঠক, যারা ক্রেতা, তার অরিজিনালি বই কিনে, তারা বইমেলায় আসছে, তারা বইমেলায় এসে বই কিনছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো বিক্রি করছি। এখন অনেকেই বলছে যে মানুষ নেই, এখন কোন মানুষরা নাই? আগে যারা ঘুরতে আসতো এখন তারা ঘুরতে আসতেছে না, কিন্তু যারা আগে কিনতে আসতো তারা এখনও কিনতে আসতেছে। আমরা যারা একটু পুরান জেনারেশন আছে, আমাদের জন্য আসলে বইমেলাটা অনেক অনেক এক্সাইটিং একটা প্লেস টু বি, বিশেষ করে বাংলা বই কেনার জন্য। সব নতুন বই রিলিজ হচ্ছে, বাংলা বই, ইংলিশ বই তো আপনার অহরহ পাওয়া যায়, যেগুলো ফেমাস ওগুলো পাওয়া যাচ্ছে, বাট বাংলা বইয়ে ধরেন স্পেসিফিক এই যে এতগুলো প্রকাশনী আপনি এক জায়গায় তো আর পাওয়া যায় না। এক জায়গায় হয়তো আমি কয়েকদিন আগে বাতি ঘরে গেলাম বা স্পেসিফিক কোনো একটা জায়গায় গেলাম, ওরকম দুই একটা বড় বড় দোকান পাওয়া যায়, বাট ওরকম ধরেন এতগুলো প্রকাশনী এক জায়গায় পাওয়া যায় না। সো বইমেলা অবশ্যই একটা আপনার অবশ্যই একটা জায়গা আর কি, যে ওই যে যেটা মন ছুঁয়ে যাওয়ার জায়গায়। বইমেলায় এবার রমজানের ভিতর পড়ছে, তো এই জন্য মানুষের সমাগম খুবই কম, আশানুরূপ কোনো কিছুই হচ্ছে না আর কি। বইমেলা যেমন হয় মানুষের মনের টানে চলে আসে, এবার হয়তো সেরকম সাড়া নাই আর কি। রমজান মাস বিধায় ওরকম সাড়া আমরা পাচ্ছি না, আর আগামীতে পাবো বলেও মনে হচ্ছে না।